আসসালামু আলাইকুম। আমি বেনজির আহমেদ রিজিয়াল মদিনা টিস্যু কালচার ডেট পামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সৌদি খেজুর বাগানে যেভাবে আমি সৌদি খেজুর গাছ রোপণ করেছি, এইভাবে যদি আপনারা আমার টিপস ফলো করেন এবং সৌদি খেজুর গাছ রোপণ করেন, তাহলে আপনাদের কোনো শাখার গাছই মারা যাবে না, আর আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন না। যদি আপনারা না শিখে গাছ লাগান, তবে অবশ্যই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন যে শাখার গাছটি লাগানো দেখাচ্ছি, এই গাছটি একটি বার্হি খেজুর গাছ। এর শাখার আগে থেকে প্রসেস করা ছিল না, যেহেতু এটা খেজুর গাছের গোড়া থেকে বের হয়েছে, বিধায় আমি প্রসেস করতে পারি নাই, বা প্রসেস করার অনেক সমস্যা হয়। তাই আমি সরাসরি, যেহেতু শিকড় এসে গেছে, আমি সরাসরি গাছ রোপণ করছি। আর এই রোপণ করার মধ্যে যদি সঠিকভাবে রোপণ করা যায়, তাহলে সরাসরি উঠিয়ে লাগালেও গাছ মরে না। আমি আপনাদেরকে সাজেস্ট করি, গাছ সৌদি খেজুর শাখা লাগানোর আগে অবশ্যই প্রসেস করে নেবেন। সম্ভব না হলে প্রসেস ছাড়াও লাগাইতে পারেন। আপনারা যারা নতুন করে গাছ রোপণ করবেন, সেক্ষেত্রে আপনারা একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব অবশ্যই 25 ফিট দূরত্ব মেনটেন করবেন। অবশ্যই আদর্শ গর্তের মাপ স্কোয়ার 5 ফিট করবেন এবং গভীরতা 5 ফিট করবেন। অবশ্যই গর্তের ভিতরে দানাদার কীটনাশক 100 গ্রাম দিবেন। এর মধ্যে ইউরিয়া, টিএসপি, পটাশ, রাসায়নিক সার দিবেন। তার সাথে অর্ধেক পরিমাণ জৈব সার, বালি, মাটি মিশিয়ে গর্তটিকে ভরাট করবেন এবং পানি দিয়ে সেচ দিয়ে গর্তটিকে ভিজিয়ে দেবেন, এবং 1 মাস পরে গাছ লাগানোর উপযোগী হবে, তখন গাছ লাগাবেন। আপনারা স্ক্রিনে যে গাছটি লাগানো দেখতে পাচ্ছেন, এই গাছটি মূলত একটি বার্হি খেজুর গাছ। এখানে একটি পুরুষ খেজুর গাছ ছিল। বাগানে অতিরিক্ত পুরুষ খেজুর গাছ হওয়ার কারণে পুরুষ খেজুর গাছটি কেটে ফেলে দিছি। আর স্কিনে দেওয়া যেগুলো কীটনাশক, ছত্রাকনাশক, রুটন হরমোন, থিওবিট, রিডোমিল গোল্ড, দানাদার কীটনাশক, এগুলো প্রয়োগ করে পানির সাথে মিশিয়ে ঘন একটি কাদার লেয়ার তৈরি করে তবে আমি গাছটি রোপণ করেছি। আপনারা এইভাবে রোপণ করেন আর আমার বাগানের গাছগুলো দেখতে থাকেন। সৌদি খেজুর গাছ সঠিক নিয়মে যদি রোপণ না করা হয়, তাহলে কিন্তু সৌদি খেজুর গাছ বাঁচে না বা বাঁচানো যায় না। যে কারণে সৌদি খেজুর গাছ মারা যায়, এর কারণগুলো আমি উল্লেখ করতেছি, আপনারা পর্যায়ক্রমে শুনতে থাকুন। সৌদি খেজুর গাছ, যে খেজুর গাছটি লাগাবেন, সেই গাছটির গোড়ার মাটি যাতে শিকড়ের থেকে আলাদা না হয়ে যায়। যদি আলাদা হয়ে যায়, ওই গাছ লাগাতে গেলে ওই গাছ বাঁচানো দুষ্কর হবে। ওই খেজুর গাছটি লাগানোর সময় যদি গোড়ায় মাটি দিয়ে লাগান, তাহলে ওই গাছের শিকড়ের মাঝে বাবল থাকবে, অর্থাৎ ফাঁকা থাকবে বা গ্যাপ থাকবে, যার কারণে ওখানে ছত্রাককে আক্রমণ করবে। পরিশেষে গাছটি আস্তে আস্তে মারা যাবে। সেক্ষেত্রে যদি আপনারা আমার টিপস ফলো করেন, মাটিতে কীটনাশক, ছত্রাকনাশক দিয়ে একটি কাদার লেয়ার তৈরি করে সেখানে যদি গাছটি রোপণ করেন, তাহলে ওই শিকড়ের ফাঁকার ভিতরে ওই কাদার লেয়ার মাটি ঢুকে যাবে, আর গাছের শিকড়ের মধ্যে কোনো বাবল থাকবে না। গাছটি সুন্দরভাবে গোড়ায় মাটি সেট হয়ে যাবে, গাছটি মরার সম্ভাবনা একদমই থাকবে না। আর ওই গাছটি মাটির ভিতরে থাকা বিভিন্ন পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ হইতে সুরক্ষা পাবে। এই গাছটি রোপণের সময় সাইডের ডালগুলো সেটে দিতে হবে এবং উপরের অংশের ডালগুলোকে মাঝখান হইতে কর্তন করে দিতে হবে। পুরা গাছটাকে সালা পেঁচিয়ে দিতে হবে, সেই সাথে একটি শক্ত লাঠির সাথে মজবুত করে বেঁধে দিতে হবে, যাতে করে প্রবল বাতাসে গাছটি যাতে গোড়া নড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর প্রচণ্ড সূর্যের তাপের যাতে গাছটি শুকিয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর গোড়ার মাটি শুকিয়ে গেলে পুনরায় পানি সেচ দিতে হবে। আমার পদ্ধতি অনুসরণ করে যদি গাছ রোপণ করেন, একবার রোপণ করার পরে অন্তত 20 দিন আপনার ওই গাছের গোড়ায় পানি দেওয়া লাগবে না। 20 দিন পর হইতে পানি দিতে হবে। গাছের গোড়া শুকিয়ে গেলে পুনরায় পানি দিতে হবে। এইভাবে 2-3 মাস পরিচর্যা করলে গাছ থেকে নতুন পাতা বের হবে, তখন সালাদ শট খুলে দিতে হবে। গাছ লাগানোর পরে যদি মাছ পাতার ভিতরে কোনো পানি ঢুকে যায়, তাহলে কিন্তু ওই গাছ মারা যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এই জন্য গাছ লাগানোর সময় বর্ষাকালে গাছ লাগানো উচিত না। আর যদি বর্ষাকালে গাছ লাগান, তাহলে যাতে মাছ পাতার ভিতরে পানি না ঢোকে সেই ব্যবস্থা করতে হবে। গাছটি লাগানোর পর যদি অধিক রৌদ্রুর সম্মুখীন হন,
সেক্ষেত্রে গাছটির উপর একটি পুরাতন ছাতি লাঠির সাথে বেঁধে দিয়ে ছায়ার ব্যবস্থা করলে গাছটি আর মরবে না এবং বৃষ্টির পানিও ওই গাছটির ভিতরে প্রবেশ করবে না। গাছটির ডালপালায় ছালা পেছানোর আগে একটি ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দেবেন, তাহলে খুব ভালো হয়। খেজুর গাছে পানি দেওয়ার সময় অবশ্যই গাছের গোড়ায় পানি দেওয়া যাবে না, গাছের গোড়াটা শুকনো রাখতে হবে। গাছের গোড়ার পাশে যে ড্রেন আছে ওই ড্রেনে পানি দিতে হবে। গাছের গোড়ায় যাতে মাটিটা মশার বা ভিজা ভিজা থাকে, এই অবস্থায় রাখলেই গাছটিতে দ্রুত শিকড় গজাবে এবং আর নতুন পাতা বাহির হবে, গাছটি আর মরবে না, গাছটি বাগানে সেট হয়ে যাবে। সৌদি খেজুর গাছ লাগাতে অনেক কষ্ট হয়, আপনারা নিশ্চয়ই দেখছেন। আমি যখন বাড়ি খেজুর গাছের গোড়া থেকে এই সাকারটি সংগ্রহ করি, অনেক পরিশ্রম করার পরে এই সাকারটি সরাতে সক্ষম হয়েছি। কৃষিকাজ মানেই কঠিন পরিশ্রম আর রোদে পুড়ে রক্ত পানি করে ঝরে পড়ে ঘাম। এই খেজুর গাছ লাগানোর পরিচর্যাও অনেক কঠিন, কেননা এর নিয়মিত বিষ প্রয়োগ করতে হয় 15 দিন পর পর। তা যদি না করা হয়, গন্ডার পোকাগুলো গাছের ভিতর ঢুকে মাছ খেয়ে ফেলা দেয়, পরবর্তীতে গাছটা মারা যায়। অন্যান্য গাছের মতো সৌদি খেজুর লাগানো এত সহজ নয়। ইহা ছাড়া অনেকের ধারণা আমাদের বাংলাদেশের যে খেজুর গাছ, দেশি খেজুর গাছে কোনো পানি দেওয়া লাগে না, মনে করে যে সৌদি খেজুর গাছ লাগালে কোনো পানি দেওয়া লাগবে না। আসলে এটা সম্পূর্ণ বিপরীত। সৌদি খেজুর গাছে প্রচুর পরিমাণে পানি সেচের ব্যবস্থা থাকতে হবে এবং খেজুর গাছটি লাগানোর পূর্বে আপনার গাছটি অবশ্যই 7-8 ঘন্টা রৌদ্র পায় এরকম উঁচু স্থানে লাগাতে হবে। এখন আসুন সার ব্যবস্থাপনা। সার ব্যবস্থাপনা অন্যান্য ফসলের ক্ষেত্রে যে পরিমাণ সার লাগে তার চেয়ে অন্তত 4 গুণ সার বেশি প্রয়োগ করতে হয় এই সৌদি খেজুর গাছে। সৌদি খেজুর গাছে যদি কম সার প্রয়োগ করেন তাহলে গাছে ফুল ফল আসতে দেরি হবে, সেই সাথে গাছ মোটা কম হবে, বাধার সংখ্যা কম বাহির হবে, খেজুরও কম হবে। তাতে করে আপনারা সফলতা লাভ করতে পারবেন না। আপনারা যদি মনে করেন যে সৌদি খেজুর গাছের সাকার আমরা ড্রামে রোপণ করব, সেক্ষেত্রে আমার সাজেস্ট যে আপনারা যদি সরাসরি সাকার নিয়ে ড্রামে রোপণ করেন, সেক্ষেত্রে পানির সমস্যা সৃষ্টি হবে, কম বেশি হবে, শিকড় পছন্দের ধরবে, সাকারটা মারা যাবে, আপনার স্বপ্নটাও ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা মাটিতে সাকার রোপণ করবেন। ড্রামে খেজুর গাছ রোপণ করে তাতে করে কোনো খুব একটা সুবিধাজনক লাভ হবে না, কারণ গাছ যত ছোট হবে, গাছ যত মোটা কম হবে, বাধার সংখ্যাও কম হবে। আবার প্রতি বছর কয়েকবার করে সার প্রয়োগ করতে হয়, জৈব সার প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি হবে। এই জন্য সৌদি খেজুর গাছ যদি রোপণ করতে চান তাহলে আদর্শ নিয়ম অনুযায়ী, আমার সাজেস্ট অনুযায়ী খেজুর গাছ রোপণ করুন। তাহলে দেখা যাবে যে যখন খেজুর গাছটি পূর্ণ ফলনে রূপান্তরিত হবে তখন 100 কেজি থেকে তার চেয়ে বেশি, অধিক বেশি ফলন পাবেন। আর তখনই একজন সৌদি খেজুর চাষি সৌদি খেজুর চাষ করে সফলতা লাভ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা সৌদি খেজুর গাছ প্রথম পর্যায়ে রোপণ করেছেন, যাদের খেজুর গাছের বয়স 1 থেকে 2 বছর, এই পর্যায়ে বেটল পোকা বা গন্ডার পোকা খেজুর গাছের ক্ষতি করে না। কাজেই এই সময় আপনারা সৌদি খেজুর গাছের নিয়মিত 15 দিন পর পর স্প্রে হিসেবে ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের কীটনাশক ক্যারাটে 2.5 ইসি 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে, আর গাছকে ছত্রাক এবং পচন যাতে না ধরে এজন্য আপনারা রিডোমিল গোল্ড ব্যবহার করবেন 3 গ্রাম 1 লিটার পানিতে। এছাড়াও যদি পচনের সংখ্যা বেশি থাকে তাহলে আপনারা টিল ব্যবহার করবেন নর্মাল পজিশনে 1 মিলি 1 লিটার পানিতে। আর যদি পচনের সংখ্যা বেশি হয় তাহলে 2 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে। আপনাদের সৌদি খেজুর গাছ যাদের বয়স 2 বছরের উপরে, তারা গন্ডার পোকা ও বেটল পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আপনারা নাইট্রো ব্যবহার করতে পারেন 505 ইসি ক্লোরোপাইরিপাস প্লাস সাইপারমেথিন গ্রুপ 1 লিটার পানিতে 2 মিলি হারে। আর ছত্রাকনাশক এবং পচন রোধকল্পে আপনারা রিডোমিল গোল্ড ব্যবহার করবেন 3 গ্রাম 1 লিটার পানিতে একত্রে মিশিয়ে। 15 দিন পর পর এই স্প্রেগুলো আপনারা করবেন। এবং ছত্রাকনাশক হিসেবে আপনারা কার্বেন্ডাজিন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আপনাদের সৌদি খেজুর গাছে যদি ড্রাইব্যাক বা পাতা পোড়া বা অ্যানথ্রাকনোজ যদি
দেখা দেয় বা মিলিবাগ দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক ম্যানসার ব্যবহার করবেন 2 গ্রাম হারে 1 লিটার পানিতে। এছাড়াও যদি ম্যানসারে কাজ না হয় তাহলে অ্যামিস্টার টপ 1 লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করবেন। এই অ্যামিস্টার টপও যদি এই পাতামরা যদি বন্ধ না হয়, সেক্ষেত্রে একটি বিশেষ একটা ডোজ আছে, যে ডোজগুলো 5 দিন, 7 দিন এবং 10 দিন পর পর ডোজগুলো গাছে প্রয়োগ করতে হয়। প্রথম ডোজ এবং চতুর্থ ডোজের ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করতে হয়, মাঝে দ্বিতীয় এবং তৃতীয় ডোজে কীটনাশক ব্যবহার করতে হয় না। এই ডোজে 5টি ওষুধ একত্রে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হয়। আপনারা যে কোনো কার্বেন্ডাজিন গ্রুপ 50 WDG ব্যবহার করবেন 2 গ্রাম 1 লিটার পানিতে। নাভারা 28 SC ব্যবহার করবেন 2 মিলি হারে। মেটাটাপ 25 WP মেটালক্সিল গ্রুপের ছত্রাকনাশকটা ব্যবহার করবেন 1.5 গ্রাম হারে। আর কন্টাপ 5EC হেক্সোকোনাজল গ্রুপের এটা ব্যবহার করবেন 1.5 মিলি হারে। নাইট্রো কীটনাশক 505 EC ক্লোরোপাইরিফস ও সাইপারমেথিন গ্রুপের কীটনাশকটা ব্যবহার করবেন 1.5 মিলি থেকে 2 মিলি হারে। এই 5 প্রকার ওষুধ আমি একত্রে মিশিয়ে আমার বাগানে প্রয়োগ করছি, এর সুফল আমি পেয়েছি, তাই আপনাদেরকে ব্যবহার করার জন্য সাজেস্ট করছি। গন্ডার পোকা সাধারণত অনেক বৃষ্টিপাত হওয়ার পরে যখন রোদ্দুর ওঠে তখনই গন্ডার পোকা খেজুর গাছের মাছ খেয়ে ভিতরে প্রবেশ করে। তখন আপনারা ওই খেজুর গাছের মাঝের ভিতরে নাইট্রো কীটনাশক ও ক্যারাটে কীটনাশক ও রিডোমিল গোল্ড ছত্রাকনাশক, সেই সাথে মাঝির ভিতরে 2টি AB1 ভেটেনারি বড়ি গুঁড়া করে পানির সাথে মিশিয়ে মাঝির ভিতরে ঢেলে দিতে হবে। কয়েকদিনের মধ্যেই খেজুর গাছের মাছ লম্বা হয়ে উপরে উঠে আসবে। যদি দেখেন খেজুর গাছের মাছ বড় হচ্ছে না, সেক্ষেত্রে আবার পুনরায় AB1 প্রয়োগ করবেন। এইরূপ গবেষণামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন।